তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর আর কাবেল প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে আজ। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। এছাড়া বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মাসব্যাপী বা ৩৬ দিনের নানা কর্মসূচি নিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই অভ্যুত্থানের ১ বছর। এছাড়াও আমরা নির্বাচন নিয়ে একটু কথা বলবো। প্রধান নির্বাচন কমিশনার আজকে জানিয়েছেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুটি সময়কে ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেছেন যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে আমরা জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে ফোন আলাপকে একটা তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে কোনো একটি সেখানে তিনি নির্বাচন আগামী মাসে শুরুতে হতে পারে সে কথা জানিয়েছেন। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জনাব SM শাহরিয়ার। আমরা শুরুতেই জুলাই অভ্যুত্থান নিয়ে যত অনুষ্ঠান আজকে হয়েছে, বহু অনুষ্ঠান হয়েছে ঢাকার বাইরে সারা দেশে। বিএনপির যে অনুষ্ঠানটি ঢাকাতে হয়েছে সেখানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন, বিএনপির মহাসচিব সহ আরও অনেকে বক্তব্য রেখেছেন। আমরা সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনাটা শুরু করতে চাই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন করতেই বিএনপির এই আয়োজন। শহীদ পরিবার আর আহত নেতাকর্মীদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ৬৩ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে গুলশান বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্য স্তব্ধ হয়ে যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এই সভাকক্ষ। যারা রক্ত দিয়ে জুলাই বিপ্লবকে সফল করেছে তাদের কথা ভেবে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সকলের রাজনৈতিক ভিন্নমত থাকলেও জাতির স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ। একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিকামী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। বিশ্বের নানান দেশে সংখ্যানুপাতিক নির্বাচনের নানান উদাহরণ থাকলেও দেশের প্রেক্ষাপটে তার বাস্তবতা সবাইকে ভাববার আহ্বান জানান তারেক রহমান। বলেন, এই ইস্যুকে ভিত্তি করে কোনো বিভেদ তৈরি করা যাবে না। কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব।
তারপর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে যারা প্রাণ দিয়েছে তাদের অবদান বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। জুলাই শহীদদের পরিবারের পুনর্বাসন করার তাগিদ দিয়ে বেগম জিয়া আগামীর বাংলাদেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডাক্তার জাহিদুর রহমান, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান কতটা দেখছেন? আমি এই প্রশ্নটার খুবই জটিল জবাব দেয়া, কারণ এই যে আমরা কারা বা মানুষের বা বাংলাদেশের মানুষ, এটাও খুবই ডাইভার্স। যেমন ধরুন, কিছুদিন আগে যখন 8 তারিখকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হলো, আমরা সমালোচনা করেছি যে সরকার এটা উচিত হয় নাই, 5 তারিখ হলেই হয়, ওটা না হলে না হয়। শেখ হাসিনা যেমন নিজের প্রশংসা নিজে করে এই টাইপের মনে হচ্ছিল। কিন্তু এই 8 তারিখকেই শেখ হাসিনা বিরোধী শক্তিদের একটা অংশ বলছিলেন যে এদিন বাংলাদেশে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে। মানে অনেকে তো বিপ্লব হিসেবে দেখতে চেয়েছিলেন, বিপ্লবী সরকার শহীদ মিনারে গিয়ে শপথ নেবেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, ফরমান দিয়ে দিয়ে দেশ চলবে। আমি এই 8 তারিখে অনেককেই, আবারও বলছি, তারা কিন্তু শেখ হাসিনা বিরোধী লড়াইয়ের শক্তি, দীর্ঘদিন থেকে সে লড়াই করেছেন। এরকম মানুষ আছেন তো নিশ্চয়ই। তো ফলে যেখানে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে অনেকের অনেক ইচ্ছে ছিল, কিন্তু এই কারণে আসলে এটা নিয়ে দ্বিমত থাকবে। আমি খুব কোর জায়গায় আসি, ঠিক আছে, এটা বিপ্লব না, গণ অভ্যুত্থান। আমরা যখন গণ অভ্যুত্থানের কথা আসলাম, যে আমরা অনেকে বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা কেমন হবে সেটি নিয়ে একমত হই নাই। ফলে কতটুকু আমরা সংস্কার করব না, কতটুকু দরকার আছে, কতটুকু দরকার নেই, কতটুকু হলে আমি খুশি থাকবো। যেমন ধরুন নতুন দল এনসিপি, তাদের নেতা আসবেন। এনসিপি তো যথেষ্টই হতাশা দেখাচ্ছেন যে তাদের মৌলিক সংস্কার যদি না হয়, তারা এমনকি জুলাই চার্টারও সাইন করবেন না। সুতরাং তারা জুলাই আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি তারা সন্তুষ্ট নন, খুব স্বাভাবিকভাবেই। কেউ ঠিক আছে, এটা বিপ্লব হয় না, এটা গণ অভ্যুত্থান, কিন্তু 5 বছর এই সরকারটাকে টেনে নিয়ে যাওয়া যায় কিনা চেষ্টা করি। সরকারের একটা অংশ, এমনি সরকারের প্রেস সচিবকে দেখেছি 5 বছর কেউ কোথাও আওয়াজ তুললেই সেটা উনি শেয়ার করেন। কোনো উপদেষ্টা এটাকে আমরা নির্বাচিত না কে বললো, এই ধরনের মন্তব্য। ফলে এটা খুবই ডাইভার্স। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করেন সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা স্বপ্ন দেখেছিল শেখ হাসিনা যাওয়ার পর তাদের লাইফটা একটু ইজিয়ার হবে, তুলনামূলকভাবে দ্রব্যমূল্য এখন অন্তত ইনফ্লেশনটা বাড়ছে না, ইনফ্লেশন ইজ ভেরি হাই, কিন্তু এখনও বাড়ছে না আগের মতো করে, কিন্তু তার তো উপার্জন কমে যাচ্ছে, কারণ দেশের অর্থনীতিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থনীতির প্রবৃদ্ধি অনেক কম। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF বলছে এটা 3%-এর আশপাশে হবে। ফলে যেটা হয়েছে, মানুষ কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে, দাম যেমনই থাকুক তার তো ক্রয় ক্ষমতা কমে গেল। এদিকে ব্যবসায়ীরা দেখছেন অর্থনীতির অবস্থা ভালো না, খুব স্বাভাবিকভাবে এই ধরনের একটা সরকারের মধ্যে এটা হয় না। সো এটা এত বিস্তৃত। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি আসলে কি মনে করি, তাহলে সে পুরোনো জায়গায় ফিরে যেতে হবে। আমি মনে করি আমাদের জুলাইয়ের এই মুভমেন্ট শেষে আমরা 5 আগস্ট, যেটাকে আমরা ইমোশনালি জুলাইয়ের মধ্যেই রাখতে চাই, 36শে জুলাই বলি, 36শে জুলাই যে শেখ হাসিনার পতন হলো, আর কিচ্ছু ধরেন হয় নাই। এই পতন ইটসেলফই আমাদের এই আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়ানোর জন্য একটা অসাধারণ ব্যাপার। ওটাই সবচেয়ে বড় অর্জন। না, বড় কারণ হচ্ছে আমাদের পথে একটা বিরাট বাধা ছিল। ধরুন আপনি বলছেন কোন একটা রাজনৈতিক দল বলল আমরা ক্ষমতায় এসে দেশে স্বাস্থ্য এটা করব, শিক্ষা এটা করব, কারাপশন এভাবে কমাবো, নানান রকম প্রতিশ্রুতি দেয়, যখন আলোচনা করে তখনই না আমি অনেক মানুষকে প্রশ্ন করতে শুনেছি, একে সরাবেন কিভাবে? মানে আপনি দেশকে যতই ভালো করেন না কেন, মানুষ একটা পর্যায়ে না ভাবতে শুরু করেছে, ওই যে 2041 শোনা যাচ্ছিল, 41 সাল পর্যন্ত তারা এই সরকার কন্টিনিউ করে কিনা, কারণ পৃথিবীতে নজির আছে 25, 30, 40, 50 বছরে 45 বছর স্বৈরশাসক ক্ষমতায় আছে পৃথিবীতে। ক্যামেরুনের প্রেসিডেন্ট এখনও আছেন, 47 বছর 48 বছর হয়ে গেছে।
সো মানুষ, ওনার এত আয়ু হয়তো হতো না, কিন্তু নাহলে উনিও থাকতেন। তো মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। সো ওই ব্যারিয়ারটা তো সরিয়ে ফেলতে পারলাম। দ্বিতীয় যে সাফল্যের জায়গা আমি মনে করি সেটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, বিশেষ করে মিডল ইস্টে যে আরব স্প্রিং হলো, সেখানকার অনেক দেশে এক ধরনের অ্যানার্কি তৈরি হয়েছে। দেশগুলো স্টেবলই হয় নাই, এবং এগুলো স্টেবল না হয়ে বরং পরবর্তীতে ম্যাসিভ কেওস হয়েছে। সেই তুলনায় আমাদের দেশে এই চেষ্টাগুলো ছিল যে বিপ্লবী সরকারও কিন্তু একটা কেওস তৈরির পরিকল্পনা বলে আমি মনে করি। এখনও কেউ কেউ আওয়াজ তুলছেন, আমি জানি না কি হবে, কিন্তু সোফার আমরা মোটামুটি একটা অর্ডারের মধ্য দিয়ে গেছি। আমাদের যাবতীয় ফ্রাস্ট্রেশন, এই সরকার প্রশাসনিকভাবে ভালো না, এই সরকারের মানে বিশৃঙ্খলা কম হয়েছে বলছে তুলনামূলকভাবে আমি মনে করি এই সরকার আরো অনেক বেটার পারফর্ম করতে পারতো। এই সরকার যদি আরেকটু টাফ হতো, এই সরকার যদি আরেকটু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কঠোর হতে পারতো, আমরা অনেক আরো ভালো করার সুযোগ ছিল। কিন্তু আমরা যদি বলি এই ধরনের অভ্যুত্থান পরবর্তী যে দেশ, আমরা যদি আরব স্প্রিং এর সাথে তুলনা করি, সেই তুলনায় আমরা ঝগড়াঝাঁটি, ডিবেট করে ঝগড়াঝাঁটি, একে অপরকে ট্যাগ দিলেও আমরা এখনো মারাত্মক কনফ্রন্টেশনে চলে যাইনি। সো ওইটার তুলনায় আমরা অভ্যুত্থান পরবর্তী যেমনটা হয় অন্য দেশে হয়েছে তার তুলনায় কম হয়েছে, কিন্তু এই সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার কিন্তু সবগুলো দলের অকুণ্ঠ সমর্থন ছিল। সেই শক্তি কাজে লাগিয়ে কি যথেষ্ট? না, একদম না, একদম না। আমি যদি আলাদাভাবে দেখি, আমি এখন তো সন্তুষ্ট হওয়ার জন্য পয়েন্ট খুঁজছিলাম, মানে এখন আমার তো জুতা নাই, তো আমি আরেকজনের পা নাই দেখার চেষ্টা করছিলাম খুশি হওয়ার জন্য। ব্যাপারটা এইরকম। আমি আপনার সাথে একমত। ডক্টর ইউনূসের সরকার, উনি যদি সত্যিকার অর্থে আরও একটু ভিশনারি হতেন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, উনি অসাধারণ ভিশনারি মানুষ, এটা সবাই বলবে, কিন্তু একটা সরকার পরিচালনায় ভিশনের প্রশ্ন আছে। উনি কোন কোন স্টেপ নেবেন, কোনটা কিভাবে নেওয়া উচিত হবে, কতটুকু টাফ হতে, বারবার বলছি ওনাকে টাফ হতে হবে। আর স্টেট কিন্তু একটা কোয়ার্সিভ পাওয়ার, প্রয়োজনে স্টেটকে নৈতিকভাবে, আইনগতভাবে এবং প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে হয়। মানে জনগণের স্বার্থে 10 জন মিলে একটা রাস্তা ব্লক করে দিয়েছে, দিয়ে সারা শহরে ভোগান্তি তৈরি হয়েছে এবং উদ্ভট দাবি, মানে ডিপ্লোমা নার্স বলছেন আমাকে গ্র্যাজুয়েশনের মর্যাদা দিতে হবে। মানে আপনি খেয়াল করুন, দাবি চাওয়ার রকম। একটা কলেজ বলছে আমাকে ভার্সিটি করে দাও, মানে 7টা কলেজ একসাথে, তাদের প্রতি আমরা সিম্প্যাথাইজ ছিলাম যে এদেরকে আসলে ঢাকা ইউনিভার্সিটির অধীনে এনে ক্ষতি করা হচ্ছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি। তারপরে একজন বেরিয়ে বললো আমাকে ভার্সিটি করে দাও, আর সারা ঢাকায় দিনের পর দিন তারা জনদুর্ভোগ তৈরি করলে। এসব জায়গায় তো টাফ হতে হতো। কিন্তু ওই সময় সরকার কঠিন হলে পরে যে সময়টা পার করে সেই সরকার বসেছে, তখন ওই সরকারের আচরণ নিয়ে প্রশ্ন উঠতো কিনা যে আমার মনে হয় না, নিষ্ঠুরতা আপনি দেখাবেন না, এটা খুব জরুরি। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অভিযোগ কি করেছি? উনি অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, আর কখনো কখনো যৌক্তিকভাবে কিন্তু ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ। মানে আমি আপনাকে জল কামান দিয়ে তুলে দিতে পারি, কিন্তু আমি আপনাকে বেধড়ক পিটিয়েছি, শর্টগানের গুলি করেছি, আহত করে ফেলেছি। সো সরকার যদি, সারা পৃথিবীতেই তাই হয়, পুলিশ রাখি তো আমরা ওই কারণে। সো সরকার যদি এটা করতে পারতো, শোকেস করতে পারতো যে আমি প্রয়োজনীয় পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু আপনি জল কামানও মারবেন, একজন মা তার শিশু কোলে নিয়ে আছে, শাহবাগে হয়েছিল, তাকে জল কামান মারছেন, এটা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা। সো আপনি এইভাবে যদি কেয়ারফুলি করেন, আপনি যদি বল প্রয়োগ করেন, জনস্বার্থ নিশ্চিত করেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে মানুষ আপনার পক্ষে থাকবে। কারণ আমার মনে পড়ে ব্লকেটগুলোর সময় মানুষের যে সংকট গেছে, একটা ঘটনার কথা বলি। ওই কলেজের ব্লকেটের সময় একজন পেশেন্টের স্টোরি এসছে একটা পত্রিকায়, যিনি ঢাকার বাইরে থেকে এসছেন কেমোথেরাপি নিয়ে, ক্যান্সার পেশেন্ট। আপনারা যারা ডাক্তারও হতে হবে না, যাদের আশপাশে এরকম পেশেন্ট আছেন, জানেন যে কেমোথেরাপির পর একটা পেশেন্টের কেমন লাগে। তারও তো অবস্থা নেই, উনি আবার ফেরত যাবেন, কোনো রিক্সা চলছে না, তাকে ফেরত যেতে হবে। তিনি কেমোথেরাপি নিয়ে হেঁটে হেঁটে গেছেন। এটা একদিক। অ্যাম্বুলেন্সে অনেক রোগী মারা গেছে, আমরা হয়তো সব খবর পাই নাই। কোনো ডিজিজের ক্ষেত্রে টাইম ইজ লাইফ। আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার ইনজুরি হয়েছে, ব্লিডিং হচ্ছে প্রচুর, আমি ডক্টর হিসাবে বলছি, আপনি হসপিটালে গেলে বেঁচে যেতেন, কিন্তু আপনি জাস্ট যেতে পারেন নাই বলে মারা গেলেন। রাস্তায় এরকম প্রচুর ঘটনা ঘটেছে। তার উপর আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সরকারের বড় ব্যর্থতা, মব নিয়ন্ত্রণ করতে পারা। যেমন আরও যদি স্পেসিফিক করি, ইসলামের নামে যে মবগুলো তৈরি হয়েছে, এগুলোর তো খালি দেশের ক্ষতি হয়েছে তা না, দেশের ইমেজও বাইরে ক্ষতিগ্রস্ত করেছে। প্লাস আমরা ইন্ডিয়ার হাতে একটা অস্ত্র তুলে দিয়েছি। ইন্ডিয়া কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, ডক্টর ইউনূস আদতে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদীদের একটা আপরাইজিং এর কারণে ক্ষমতায় এসেছেন। এই ইসলাম নামধারী, এগুলো ইসলাম না, ইসলাম নামধারী এই মব, মাজার ভাঙা, মেয়েদের ফুটবল খেলা হতে দেব না, তারপরে নাটক হতে দেব না, বাউল গান হতে দেব না, অভিনেত্রীরা শোরুম উদ্বোধন করতে পারবে না, এগুলো যখন সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন এটা আমাদের বহির্বিশ্বে এমন জায়গায় গেলে, ইভেন নিউ ইয়র্ক টাইমস কিন্তু এটা নিয়ে রিপোর্ট করেছে।
সো এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। তারপরও সবশেষ আমি বলবো, আমরা যদি তুলনা করি এবং আমরা সোফার এখন পর্যন্ত একটা ইলেকশনের পথের দিকেই যাচ্ছি, আমাদের দেশের মধ্যে দু একটা ছোটোখাটো দল ছাড়া বড় দল, সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, তারা মনে করেন একটা গণতান্ত্রিক ট্রানজিশন আমাদের দরকার। আমরা এখন পর্যন্ত সেই ট্র্যাকে আছে। আবারও বলি, সব কিছুর পর আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি। আমি ধারণা করি বাকি পথ কিছুটা হতাশা, কিছুটা আবার আশা, সব মিলে আমরা আগাতে পারবো। আপনি আচ্ছা, নির্বাচন সংস্কার নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আপনি সামগ্রিক একটা চিত্রের কথা বললেন ভালো মন্দ মিলিয়ে, কিন্তু অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল এটা নিয়ে এক একজনের এক এক একদম, দাবি। এই গোটা আন্দোলন আমাদের চোখের সামনে হয়েছে, আপনি নিজে অংশ নিয়েছেন, দিনের পর দিন আপনি টক শোতে আপনার নিজস্ব চ্যানেলে কথা বলেছেন, লিখেছেন। এইটাকে যখন বলা হয় যে এই লক্ষ্য ছিল, এটা অর্জন করতে হবে এবং আমার মতো করে, বাকিদেরকে না, এই চেষ্টা বা এই ধরনের তৎপরতার কারণেই কি ঐক্যটা নষ্ট হলো এবং দিন দিন সেই অনৈক্য বাড়ছে? এটা একটা কারণ। আমি আপনার সাথে একমত যে আসলে আমরা কেন নেমেছিলাম। উত্তর হচ্ছে আমার কাছে এক দফা এক দাবি। ওনারাও এক দফা বলেন যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা আর ফিরে না আসার, না, এগুলো আসলে কিছু ছিল না। যেমন ধরুন ৩ তারিখ শহীদ মিনারে জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন। আমরা যদি বলি এরকম যে ঘোষণাটা শুধু একটাই, যে শেখ হাসিনা তোমাকে যেতে হবে, এক দফার মধ্যে আর কোনো যদি কিন্তু দিয়ে কোনো লেজ নাই, কোনো কমপ্লেক্স সেন্টেন্স না, শেখ হাসিনা তোমাকে যেতে হবে। এই এক দফা দাবির যদি হতো, এই দাবির পর কি না আমরা এটা তো পছন্দ করি না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, তাই আমরা বাড়ি গেলাম, মানুষ বাড়ি চলে যেত? নো ওয়ে। এই একটা জায়গাতেই আমি মনে করি আমাদের 80-90% মানুষ এটাই চেয়েছে। আমি বলছি না নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে না, আমি বলছি না সেটা তৈরির জন্য সংস্কার লাগবে না, কিন্তু আমরা যে এটা উদ্দেশ্যের মধ্যে ছিল, এটা আমি একেবারেই একমত না। এবং আপনি সঠিক, যখন পরবর্তীতে আমরা সবার কাছে চাপিয়ে দিতে চাই এবং আমার মতো করে চাপিয়ে দিতে চাই, খেয়াল করুন যে দলটার বিরুদ্ধে অভিযোগ তারা সংস্কার পুরো মানছে না, মানে তারা সংস্কার পুরো মানতে হবে কেন? সব যদি একই রকমভাবেই ভাববে তাহলে তো আর এত রাজনৈতিক দলের দরকার নেই। বাংলাদেশ, নর্থ কোরিয়া, সবাই একইভাবে ভাবে, অটোমেটিকলি হয়ে যায়, হয় মানে অথবা মানাবেন, দুটোর একটা। তো ওটা তো দরকার ছিল না। সো এটা বিভেদ তৈরি করেছে। আর আরেকটা কারণ আছে বলে আমি মনে করি, সেটা হলো দীর্ঘ সময় আমাদের দেশে তো গণতন্ত্র ছিল না। সো গণতান্ত্রিক দলগুলো পরস্পরের সাথে ডিবেট, ডিসকাশন, ডিসকোর্স দিয়ে এনগেজড হওয়ার চর্চাটাও ছিল না। তারা পরস্পরের সাথে, মানে একদিকে শেখ হাসিনা এবং তার দোসর দল, আরেকদিকে বিরোধীরা পরস্পরের সাথে যুদ্ধংদেহী হয়েছে। কারণ শেখ হাসিনার সাথে তো যুদ্ধ করতে হয়েছে শেষ পর্যন্ত। সো যুদ্ধংদেহী আচরণ করতে 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 ক্রমাগত আমাদের এই গণতান্ত্রিক চর্চাও আসলে ওই আচরণটা এখন আমরা পরস্পরের সাথে দিচ্ছি। মানে এখন আমরা শেখ হাসিনাকে যখন ট্যাগ দিতাম, শেখ হাসিনা তুমি পাকিস্তানের দালাল, আমরা এদিক থেকে বলতাম তুমি ভারতের দালাল। এখন কি হলো, যখন আমার সাথে বিরোধী শক্তিদের মধ্যে কোনো দ্বিমত হচ্ছে, আমি নির্বাচন দ্রুত চাই, এই ইন্ডিয়া তো নির্বাচন দ্রুত চাইতে, তুমি ইন্ডিয়ার দালাল, এই যে ডিবেট না করে আঘাত করা, গালিগালাজ করা, এগুলো ওই স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকে। এই কারণে আমি মনে করি যে এটাও আমার কাছে খুব আনএক্সপেক্টেড না, এটাও যে হবে না এটা আসলে বলা যায় না। সো আমি এই কারণে হতাশ নই, আরেকটু গণতান্ত্রিক সময় লাগবে, পরিবেশ লাগবে, আমরা আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবো। অভ্যুত্থানের শুরুটা হয়েছিল কোটা সংস্কার থেকে, ধাপে ধাপে কি করে সেটি সরকার পতনের ঘটনা ঘটালো, শেষ পর্যন্ত 36 দিনের আন্দোলনে সরকার পতন হলো, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হলো। এরপরে একটা 3 দিনের নৈরাজ্য গেছে, তারপরে সরকার গঠিত হয়েছে, আমরা ধাপে ধাপে এগিয়ে আসছি। অভ্যুত্থানের লক্ষ্য, অভ্যুত্থানের সময় কার কি ভূমিকা, কার কতটুকু অবদান, এগুলো নিয়ে বিতর্ক এখনো চলছে। গত 1 বছরে আমরা এ নিয়ে অনেক কিছু শুনেছি। 1 বছরে কি আমরা অন্তত অভ্যুত্থানের ইতিহাস, কার কি ভূমিকা, লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলাম না কেন? কোনোভাবে যায় না আসলে। ইতিহাস বিজ্ঞান বলে অনেক বছর লাগবে, অনেক বছর না, অনেক বছর, দুটো জেনারেশন, মানে দুটো জেনারেশন যদি 20 বছর করেও ধরেন, অন্তত 40 বছর পর সঠিক ইতিহাস লেখা হওয়া শুরু হয়, বলা হয়। কিন্তু আমরা আমাদের মতো ইতিহাসগুলো এখন বলে যেতে হবে, কারণ ওখানে এখন অনেক বেশি প্রত্যক্ষদর্শী টেস্টিমনি আছে, সেইগুলো লেখা থাকুক, পরবর্তী গবেষকরা তারা সেইগুলো নিয়ে তার সাথে যাচাই বাছাই করবে, একাডেমিকলি তারা সেটা বের করে আনবে। এখন আবেগ থাকবে, ইতিহাস ক্লেইমিংয়ের সাথে যেহেতু রাজনীতির সম্পর্ক আছে। একটু খেয়াল করি, যারা অভ্যুত্থানে ছিলেন তারা যদি রাজনৈতিক দল তৈরি না করতেন, আমি একটু সরে এসে আর একটু যদি আলোচনা করি, এটা আরও বোঝা সহজ হবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেন বারবার বিভিন্নভাবে বিকৃত হয়েছে, কারণ আমাদের ঘটনাচক্রে সবচেয়ে প্রতিদ্বন্দ্বী দুটো দলেরই যিনি প্রধান, তার মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর মধ্যে একজনের তো সর্বোচ্চ ভূমিকা, শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমানেরও বড় ভূমিকা আছে।
ফলে যেহেতু আবার দুজনেরই দুটো দল আছে, যেহেতু এই দুটো দলের এবং তারা ক্ষমতায় এসছে, ফলে তারা ক্ষমতার স্বার্থে ইতিহাসের ব্যবহার সারা পৃথিবীতেই আছে, সারা পৃথিবীতে আছে। ভারত এখন দেখবেন বিজেপি তার মতো করে মুঘলদের ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করছে তো। ঠিক একইভাবে এখন যেহেতু এনসিপি, এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণরা যেহেতু দল তৈরি করেছেন, এই ঝুঁকি আছে। আমরা দিনের শেষে আমরা সবাই মানুষ, আমি সবাইকে অসৎ বলছি না, আমাদের বায়াস আছে, জন্মগতভাবে আমাদের বায়াস আছে। সো তারা তাদের মতো করে তাদের বয়ান আনবেন এবং মানে সঠিকটা যত দিন যেতে থাকে 5 বছর পর আরেকটু বেটার পাবো, সেই পর্যন্ত আমরা বিতর্ক করেই যাব। কত করে যাব। আমেরিকার স্বাধীনতা 250 বছরের বেশি পরে হয়েছে, আমেরিকার স্বাধীনতার হিস্ট্রি নিয়ে এখনো বই লেখা হয়। কিছু কিছু বিষয় হয়তো সেটেল করতে বা মীমাংসা করতে সময় লাগবে, মোটা দাগে কিছু বিষয় তো প্রতিষ্ঠিত করে ফেলা যায় না। নিশ্চয় যায়, আমি বলছি ডিবেটটা চলতে থাকবে। আর ইতিহাস দিনের শেষে আসলে তর্কগুলো চলে এবং ইট শুড বি হেলদি। আমরা শেষ করতে চাই না। শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে ইতিহাস ঢুকিয়ে 21 ধারায় যে এটা নিয়ে এটা বলা যাবে না, আমরা চাই না ভবিষ্যৎ বাংলাদেশে। একেবারে সেটেলড ইস্যুটাতেও আমার মনে হয় যদি খোলা বিতর্ক চলতে থাকুক, একসময় গিয়ে সেগুলো মীমাংসিত হবে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জনাব এস.এম. শাহরিয়ার। জনাব শাহরিয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। আপনারা দেখছেন আর কাবাল, প্রশ্নগুলো সহজ। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন আর কাবাল, প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনে। আমরা আজ আলোচনা করছি জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি নিয়ে। আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জনাব এস.এম. শাহরিয়ার। জনাব শাহরিয়ার, আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইব, 1 বছর পরে এসে আপনার কি প্রতিক্রিয়া, কি অনুভূতি, কি পেলাম, কি হারালাম, এরকম অনেক বিস্তৃত প্রশ্ন করা যায়। যদি এক বাক্যে বলি যে 1 বছর পরে এসে আপনার কি মনে হচ্ছে, এই যে অভ্যুত্থান করলাম তার মাধ্যমে কি পেলাম? জি, ধন্যবাদ আপনাকে এবং এরই মাধ্যমে ধন্যবাদ যারা আজকের এই আয়োজনটি দেখছেন তাদের সকলকে, দর্শকদেরকে। আমি একটু শুরু থেকে শুরু করি। মানে আপনি যে পূর্তির কথাটা বললেন, তো আসলে অভ্যুত্থান, লড়াই, বিপ্লব এটা আসলে চলমান প্রক্রিয়া, এটা আসলে কোনো উদযাপন নাই। আপনি মানে এটা বলতে পারবেন না যে এখনই আপনাকে উদযাপন করার সময় এসেছে, কারণ কিন্তু আমরা তো সরকারি বেসরকারি পর্যায়ে মাসব্যাপী না একটা হচ্ছে দিনগুলোকে স্মরণ করা। দেখেন, আমরা যদি আমাদের পার্টির পক্ষ থেকে বলি যে আমাদের পার্টি মানে গত জুলাইয়ে তো এনসিপি এক্সিস্ট করতো না, তখন আসলে আজকের দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক একটি ব্যানারের যাত্রা শুরু হয়েছিল, যে ব্যানারটি বাংলাদেশের একটা ইতিহাস তৈরি করে। দীর্ঘ 15 বছর ধরে চলা যে ফ্যাসিজম ছিল, যে স্বৈরতন্ত্র ছিল, সেটি পতন ঘটায় এবং একটা নতুন বাংলাদেশের সূচনা করে। এবং সেই নতুন বাংলাদেশের পরবর্তী প্রেক্ষাপটেই হচ্ছে এনসিপির মতো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব রয়েছে তার হাত ধরে। তো সেখান থেকে যদি আমরা বলি যে গণঅভ্যুত্থানের একটি অর্জন হচ্ছে আমাদের নতুন একটি রাজনৈতিক দল এনসিপি। হ্যাঁ, নতুন একটি রাজনৈতিক দল শুধু এটি একটি অর্জন না। গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব ছিল, এই নেতৃত্বই গত বছর ছিল হচ্ছে তারা একটি নির্দিষ্ট দাবিতে তাদের আন্দোলনটি শুরু করেছিল। আজকের দিনে তারা কোটা সংস্কারের জন্য, তারা হচ্ছে আগের যে কোটা বাতিলের যে কোর্টের নির্দেশনা ছিল, তারা সেটি পুনর্বহাল চাচ্ছিল এবং তারা চাচ্ছিল যে কোনো ধরনের কোটা যেন না থাকে, বিশেষ করে মুক্তিযোদ্ধার যে কোটা ব্যবস্থা ছিল। কিন্তু আজকের দিনে কিন্তু তাদের রাজনীতিটি ভিন্ন। আপনি যদি আজকের এনসিপির কর্মসূচি দেখেন, আজকে কিন্তু এনসিপি 1 মাস ব্যাপী, পুরো জুলাই মাসব্যাপী হচ্ছে দেশ গড়ার ডাক দিয়েছে। এনসিপির কর্মসূচিটি হচ্ছে দেশ গড়ার জন্য জুলাই যাত্রা, দেশ গড়ার পথে জুলাই যাত্রা। এবং সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে, যে মানুষ এখন হচ্ছে তার রাজনৈতিক যে মতামত, তার রাজনীতির যে চর্চা, সেই চর্চাটি করতে পারছে প্রথমত। দ্বিতীয়ত, আমরা যদি বলি যে আসলে সংস্কার নিয়ে তো অনেক আলোচনা, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিশ্লেষকরা বহু কলাম লিখেছেন, জাহেদ ভাইরা বহু বিষয় নিয়ে কথা বলেছেন, ঠিক আছে, এবং যে জায়গাগুলোকে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন যে রাজনীতির হচ্ছে কিছু বেসিক মৌলিক সংস্কার, বাংলাদেশের শাসন ব্যবস্থা কিছু মৌলিক জায়গায় পরিবর্তন আনা দরকার। যে মৌলিক জায়গাগুলোর পরিবর্তন না থাকার কারণে কিন্তু হচ্ছে মূলত যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো ব্যক্তির মধ্যে হচ্ছে এক ধরনের স্বৈরতন্ত্র বা এক ধরনের হচ্ছে আগ্রাসী মনোভাব তৈরি হয়। এবং আমি খুবই পজিটিভলি দেখবো যে পজিটিভলি এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের যে আলোচনার জায়গাগুলো, সেখানে বহু দ্বিমত রয়েছে, বহু ডিবেট হচ্ছে, এখনও অনেক জায়গায় অনেক নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু
বেসিক অনেকগুলো পার্টে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টি কোনো কোনো জায়গায় বাংলাদেশের অল পার্টি মনে করছে যে এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। কিছু জায়গায় আমরা সমঝোতা এসেছি এবং কিছু জায়গায় হয়তো আমরা সমঝোতার দ্বার প্রান্তে। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংযোজন। আপনি দেখেন 70-এর অনুচ্ছেদ নিয়ে বাংলাদেশে আলোচনা হবে, আমরা একসময় ভেবেই নিয়েছিলাম যে 70-এর অনুচ্ছেদটি হয়তো বাংলাদেশের সংবিধানে আজীবন থেকে যাবে এবং বাংলাদেশের সংসদ সদস্যরা আসলে তার এলাকার ব্রিজ কালভার্ট চাওয়া ছাড়া আর তার নেতৃবৃন্দের স্তুতি গাওয়া ছাড়া তাদের আর কোনো কাজ থাকবে না। কিন্তু আমরা সেই 70 অনুচ্ছেদের জায়গাতেও দেখতে পেয়েছি সেখানে সংস্কারের আলোচনাগুলো হচ্ছে। বাংলাদেশে আমরা যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সময় কথা বলেছি যে আপনার হচ্ছে বাইপোলার অথবা পলিটিক্স থাকতে পারে একটা রাষ্ট্রে, যে দুইটি দলের রাজনীতি থাকতে পারে, কিন্তু শুধুমাত্র দুইটি পরিবার বা একটি নির্দিষ্ট পরিবারের মধ্যে রাজনীতির যে সীমাবদ্ধ থাকার যে ব্যাপারটা, সেই জায়গাতে আমরা বহুদিনের হতাশা ছিল। সেখানে আমরা বলেছি যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তার জীবদ্দশায়। এই জায়গাগুলো যে আলোচনা হচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু আমরা পরিবারতন্ত্র ব্যক্তিতন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসছি। কারণ একজন মানুষ যদি 10 বছরের বেশি আসলে প্রাইম মিনিস্টার হিসেবে থাকতে না পারে, তারা কিন্তু কখনো কাল্ট ক্যারেক্টার হওয়ার কোনো সুযোগ নেই। কাল্ট ক্যারেক্টার কিন্তু হচ্ছে ফ্যাসিজমের একদম বেসিক কনসেপ্ট। কারণ একটা ব্যক্তি একটা কাল্ট ক্যারেক্টার তৈরি করে সেটার গ্রাউন্ডের উপর দাঁড়িয়েই কিন্তু হচ্ছে আপনার ফ্যাসিজমের বীজটি বপন করা হয়। তার মানে এই যে পরিবর্তনের বা আলোচনার জায়গাগুলো তৈরি হচ্ছে, আমি বলতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানে এটি সবচেয়ে বড় পাওয়া। হয়তো সীমাবদ্ধতরণের জায়গা রয়েছে, এর জন্য বলেছি লড়াই চলমান, আসলে আমাদের উদযাপনের কোনো সুযোগ নেই। আমাদের এই লড়াইটি চলমান থাকবে, আমরা সকলে মিলেই লড়াইটি লড়তে হবে। প্রত্যেকের যার যার জায়গায় হয়তো কিছু গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডগুলোতে হয়তো তো আমরা অনেকেই ছাড় দেওয়ার চেষ্টা করব। এবং একটা প্রত্যাশার জায়গা, এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে যে ক্ষমতা কারো পক্ষে কুক্ষিগত করা সম্ভব না। সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের মানুষ এখন মনে করে যে একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষের মধ্যে সেই কনফিডেন্সটি আছে। তারা যদি জনগণের পারপাস সার্ভ না করে, তাহলে সেই সরকারকে তারা অবশ্যই তাদের সেই অবস্থানে নিয়ে আসতে পারবে। অর্থাৎ জনগণের পারপাস সার্ভ করার জন্য তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটি নিশ্চিত করতে পারবে। পাবলিকের এই কনফিডেন্সটি না, দেখেন জুলাই বারবার আসবে না। আবার এইটাও মনে রাখবেন, হাসিনার মতো যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমও কিন্তু বারবার আসবে না। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দল চাইলেও তার পক্ষে এখন ফ্যাসিস্ট হওয়া সম্ভব না। তাহলে ফ্যাসিজম মানে টিকিয়ে রাখার কথা আপনারা কেন বলেন? যে না, আমরা ফ্যাসিজম টিকিয়ে রাখার কথা বলি, আমরা বলি ফ্যাসিজম ফিরিয়ে আনার অনেকের বিরুদ্ধে পদ্ধতি করতে হবে। যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে চায়, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন যারা বেশি করে চায় না। না, সেটা তো হচ্ছে শাসন ব্যবস্থার যে ফ্যাসিজমের কনসেপ্ট, ঠিক আছে, সেই ফ্যাসিজমের কনসেপ্টে তো আমরা এখন পর্যন্ত পরিবর্তন আনতে পারি নাই। আপনি এনবিআর এর হচ্ছে নতুন যে সংশোধন করা হয়েছে, এনবিআর কে ভেঙে দুইটি ফরম্যাট করা হয়েছে। আপনারা দেখছেন যে এখনো রাষ্ট্রীয় যে হচ্ছে কর্মচারীরা তারা আন্দোলন চালাচ্ছে। আমরা সচিবালয়ে আন্দোলন দেখতে পেরেছি। সেটি হচ্ছে আপনার ব্যুরোক্রেসির যে মানে একটা তীব্র বন্ধন, ব্যুরোক্রেসির হচ্ছে পাবলিককে হচ্ছে মানে তারা হচ্ছে পাবলিককে মাস্টার হিসেবে নিজেদেরকে মনে করে, তারা পাবলিককে সার্ভ করে না। এই জায়গাগুলোতে তো এখনো পরিবর্তন আর বহু পথ বাকি এবং বহু লড়াইও বাকি এই জায়গায়। আসলে আপনি আমলাতন্ত্র বলেন, রাজনীতির অপচর্চা বলেন, এগুলো তো বহু বছরের সমস্যা। কিন্তু আপনারা মানে যারা তরুণ নেতৃত্ব অভ্যুত্থান থেকে বেরিয়ে এসে দল করেছেন, আপনারা সব কিছু খুব দ্রুত ওভারনাইট করে ফেলতে চান, এরকমটা? না, আমরা ওভারনাইটের কথা বলি না। আমরা যদি ওভারনাইট করে ফেলতে চাইতাম, ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছুই হয়তো করে ফেলতাম, ঠিক আছে, বা অনেক কিছু করতে চাইতাম। একটা জিনিস মনে রাখবেন, 5ই আগস্টের পরে এই ছাত্র নেতৃত্ব বাংলাদেশে করতে পারতো না বা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে করতে পারতো না, এমন কোনো পরিবেশ কিন্তু তখন ছিল না। আপনি যদি 5ই আগস্টের পরে পাবলিকের পারসেপশনে যান, পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন, ওই পারসেপশনে যান, তাদের কাছে ব্ল্যাঙ্ক চেক ছিল একদম। তারা কিন্তু সেই ব্ল্যাঙ্ক চেকটা ব্যবহার করে নাই। সমর্থন ছিল অন্যান্য দলের জনগণের পাশাপাশি, সেই অবস্থা কেন থাকলো না, পারসেপশনের জায়গা থেকে ব্ল্যাঙ্ক চেক ছিল। এই ব্ল্যাঙ্ক চেক কারোর প্রতি থাকাটা কিন্তু ভালো না। আপনি এটাকে পজিটিভলি দেখলে হবে না। এই ব্ল্যাঙ্ক চেক কারোর প্রতি থাকা ভালো না। তখন কিন্তু এই ছাত্র নেতৃত্ব কিন্তু হচ্ছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করলো, সকলের সাথে বসলো, প্রত্যেকের সাথে বসে কিন্তু হচ্ছে এরপরে কিন্তু এই সরকার গঠন প্রক্রিয়া 8ই আগস্টের যে সরকারটি আসলো। এবং এই জায়গাতে অনেক ভুল ত্রুটি, অনেক জায়গায় শেখার বিষয় আছে, অনেক জায়গায় হারানোর বিষয় আছে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু হচ্ছে আমরা আলটিমেটলি একটা প্রসেস ডেভেলপ করতে পেরেছি। কারণ ডেমোক্রেটিক প্রসেসে আপনাকে হচ্ছে সব কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন কিন্তু হচ্ছে একটা চূড়ান্ত প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরে, কিন্তু তার আগের প্রক্রিয়াগুলো কি হবে, বিচার নিশ্চিত করা, মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করা, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে যেতে শুরু করেছি। আমাদের সবচেয়ে বড় অপ্রাপ্তির জায়গাটি রয়েছে, আমরা এখন জুলাই সনদটি পাই নাই। এটা আমাদের সবচেয়ে বড় অপ্রাপ্তির জায়গা। এবং এখন যদি বলেন যে এই পর্যন্ত জুলাইয়ের পর আমাদের ব্যর্থতার জায়গাটি কি, সেটি সরকারের থেকে আদায় করতে না পারা। এবং আমরা আশা করি যে জুলাই সনদ ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে আদায় করতে পারবো। কমিশনের মাধ্যমে সেই
সমঝোতারা হবে সব দলের? আমরা দেখেন, আমরা আশা করি, কারণ আমরা হচ্ছে 31 ডিসেম্বরে জুলাই সনদটি ঘোষণা করতে চেয়েছিলাম। সেখানে আমাদেরকে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সরকারের মাধ্যমে সেটি ঘোষণা করা হোক। অনেকগুলো দলের দ্বিমত রয়েছে, সেই দলগুলো আসুক, তাদের আলোচনা ভিত্তিতে, সকল ঐক্যমতের ভিত্তিতে। কিন্তু এরপর যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করলাম, সেখানেও কিন্তু আমাদের একটি দফা ছিল যে জুলাই সনদটি দিতে হবে। সেখানেও আমাদেরকে 30 কর্মদিবসের সময় নেওয়া হলো, সেই 30 কর্মদিবস চলে গেল। সম্ভবত জুলাই ঘোষণাপত্রের কথা বলছে। হ্যাঁ, ঘোষণাপত্র, সনদ তো ঐক্যমত, ওইটা জুলাই সনদ তো হচ্ছে ঐক্যমত কমিশন। হ্যাঁ, আর ঘোষণাপত্রের যে ব্যাপারটি, ঠিক আছে, সেই ঘোষণাপত্রটি যে আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, ঠিক আছে, এটা আমাদের সবচেয়ে বড় এখন পর্যন্ত ব্যর্থতার জায়গা। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা কাজ করে যাব। আমরা আশা করি সরকার সেটি ঘোষণা করবে। সরকার ঘোষণা না করলে অলরেডি নাহিদ ইসলাম বলেছে 3রা আগস্ট। আপনারা তো ঘোষণা করতে গেছিলেন, সরকার তখন থামালো যে তারাই করবে। হ্যাঁ, সময় তো সরকার প্রতিশ্রুতি রাখতে পারছে না। তো এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে সরকার প্রতিশ্রুতি রাখতে পারছে না। বুঝতে পারেন? দেখেন, বাধাটা তো স্পষ্ট, ঠিক আছে, যে সরকার হচ্ছে তখন বললো যে কিছু কিছু রাজনৈতিক দল চায় না, তাদের সাথে আলোচনা করা প্রয়োজন, আরো মোর ডিসকাশন প্রয়োজন, এই জিনিসটাকে আরো গুছানো প্রয়োজন। এই ডিসকাশন হলো কি না, কতটুকু গুছালো, এই ধরনের কোনো আপডেটই আমরা জুলাই ঘোষণায় আপনারা যে বিষয়গুলো চেয়েছিলেন সেগুলো তো সবাই মানছিল না, সবাই একমত হচ্ছিল না। সেই জায়গায় কি আটকে গেল? না, দেখেন, জুলাই ঘোষণায় আসলে আমরা কি চেয়েছিলাম সেটা তো হচ্ছে টেবিলের ডিসকাশন ছিল, ঠিক আছে। সেটা কিন্তু এখন পর্যন্ত পাবলিক স্পেয়ারে খুব বেশি আসেও নাই যে আমরা কি চাচ্ছিলাম। সো সেখানে যদি দ্বিমত থাকে, আলোচনার ভিত্তিতে তো সমাধানের জায়গাটি রয়েছে। আপনি হচ্ছে আমরা শুধু এতটুকু নিশ্চিত করেছি জুলাই ঘোষণাপত্র যেন কোনো একক রাজনৈতিক দলের দলিলে পরিণত না হয়, এটা যেন ছাত্র জনতা। সে একক দলটি যাতে আবার এনসিপিও না হয়। অবশ্যই না। 31 ডিসেম্বর এনসিপি এক্সিস্টই করতো না। সেখানে এনসিপির কোনো কথা নেই। আমরা এটাকে কোনো একক দল, কোনো একক নেতৃত্বে কুক্ষিগত করতে চাই না, আমরা এটাকে ছাত্র জনতারই করতে চেয়েছি। জাহেদ ভাইরাও জানেন যে ওইখানে মোটামুটি কি ধরনের আলাপ আলোচনাগুলো ছিল, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা অপেক্ষা করছি, হয়তো ঐক্যমত আসবে, জুলাই ঘোষণাপত্র আসবে। এটাই একমাত্র ব্যর্থতা গত এক বছরের, সবচেয়ে বড় বাকি যে অগ্রগতি। না, ব্যর্থতার আরো অনেক জায়গা আছে। আমরা এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারি নাই এখন পর্যন্ত। বিচার এবং যেটি শুরুতে জাহিদ ভাই কিছুটা বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মানুষের অধিকার, অর্থনীতি, কর্মসংস্থান, আরো অনেক কিছু, সেই জায়গার সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো। তার আগে জাহিদ ভাই আপনাকে ছোট করে জানতে চাই যে সংস্কারের যতটুকু অগ্রগতি, আপনি এই সংস্কারের অংশ, আপনি কি সন্তোষজনক মনে করেন? আমি মনে করি আবারও সেই পুরনো কথা, আপনি কি চাইছেন তার উপর সন্তুষ্টি নির্ভর করে। ধরুন, বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিএনপি, সে মেনে নিল 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকবে না, মেনে নিল, প্রথম চায় নাই, পরে মেনে নিল। আর্টিকেল 70 আমরা দীর্ঘদিন আলাপ করেছি, এটা যেভাবে ছিল এটা আসলে আমাদের আইনসভা বলে কিছুই থাকে না। আমরা যেভাবে চেয়েছি, বিএনপি প্রথম ভিন্নভাবে চেয়েছে, পরে সরে এসে মোটামুটি আমরা যা চেয়েছি, রাষ্ট্রীয় নিরাপত্তা বলতে তারা যুদ্ধ বলেছে, এর বাইরে আর সব কিছু ওই যে অনাস্থা ভোট রেখে টেখে এগুলো বাকিগুলো পারা যাবে। বিনিময়ে এনসিসিকে বাদ দিতে হবে। এনসিসি সরিয়ে রাখি আমরা, এনসিসি তো আমাদের সংবিধানে ছিলই না, সেটা ডিফারেন্ট আলোচনা। আমাদের সংবিধানে 10 বছরটা মানলো এনসিসির। এনসিসি আবারও বলছি, এনসিসি আমাদের কনস্টিটিউশন তো নাই, আমরা নতুন করে আনছি। আমি এনসিসি নিয়ে আলোচনা করবো। আমি এটার পক্ষে 3 বছর আগেও প্রথম আলোতে কলাম লিখেছি, আমি খুঁজে দেখলাম, ঠিক 3 বছর আগে। সো এগুলো নিয়ে আলাপ আছে, আপার হাউস নিয়ে আলাপ আছে, কিন্তু এগুলো প্রত্যেকটা নতুন করে আনা। কিন্তু আমরা এভাবে চিন্তা করি যে একটা দল যেটা ক্ষমতায় আসবে, এটা ক্ষমতায় আসবে কিন্তু সবাই বোঝেও, এমনকি তার বিরোধীরাও বোঝে। দেখবেন বিরোধীরা বলে বিএনপি বারবার ইলেকশন করে কারণ সে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়, মানে ক্ষমতায় গিয়ে, তার মানে ওরাও জানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আচ্ছা, বিএনপি যদি বলে আমি 70 ধারা যা আছে, অনুচ্ছেদ যা আছে তাই হবে, বিএনপি যদি বলে আমি 10 বছর এটা মানি না, বিএনপি জুডিশিয়ারির 100% সেপারেশন অ্যাগ্রি করেছে, যেটা নিয়ে আলাপ খুব কম হয়। বাংলাদেশের এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় সংস্কারের একটা হচ্ছে এটা। যদিও বিচারক নিয়োগ কিভাবে হবে সেটার আইনও আসতে হবে। বিচারপতির কথা বলেছেন যে বিচার বিভাগের সংস্কার হলে বাকি 2 বিভাগের সংস্কার, বিচার বিভাগ পূর্ণ পৃথকী। এই বিএনপি তো 2001 থেকে 6 সাল পর্যন্ত বিচার বিভাগ পৃথকীকরণ করে নাই। মাজহার হোসেন মামলা রায় হয়েছিল না 99-তে, আওয়ামী লীগ করে না, বিএনপি করে, সেই বিএনপি এখন করছে। সো একটা দল এগুলো মানছে, এগুলো দেখা হচ্ছে না। কি মানছে না, মানতেই হবে, এটা বিএনপির বাধ্যবাধকতা। কেন আমি আসলে সেটাও বুঝি নাই। মানে গ্লাস অর্ধেক খালি না ভরা? না, গ্লাসের খালি ভরা না। একটা দল যদি বলে আমি একটাও মানি না, এই রাইট তো তার আছে। একটা দেশকে কিভাবে দেখতে, আমি একটা উদাহরণ দিই, একটা তাত্ত্বিক ডিবেট করছি। বিএনপি যে দুটোতে সবচেয়ে বেশি দ্বিমত করছে, আমি এগুলো, আমার অবস্থান বিএনপির বিপরীতে। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, এটা নিয়েও আমি বহুদিন ধরে লিখছি, এই হাসিনার সময় লিখেছি, বলেছি। আর এনসিসিও আমি মনে করি থাকা উচিত। পাওয়ার কতটুকু দিব সেটা নিয়ে ডিবেট হইতে পারে, গঠন কিভাবে হবে ডিবেট হতে পারে, কিন্তু এগুলোর উদ্দেশ্য কি?
প্রাইম মিনিস্টারকে চেকস অ্যান্ড ব্যালেন্সের, প্রাইম মিনিস্টারকে অনেক বেশি পাওয়ারফুল না করা। আচ্ছা, অন্যদিক সরিয়ে রাখি, কোনো একটা দল কি মনে করতে পারে যে আমি প্রাইম মিনিস্টারকে পাওয়ারফুল চাই? চাইতে পারে কেউ। এনসিসি কি দুনিয়ার সব দেশে আছে? নাই, নাই তো, ভারতে নাই তো এনসিসি। তো ভারত কি তার মতো করে ভাবতে পারে না? আমাদের সাউথ এশিয়ার কথা বলছি, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, পাকিস্তান সরিয়ে রাখি, গণতান্ত্রিক দেশ ভারত, মানে আমাদের এখানে নবীনতম যে ডেমোক্রেসি ভুটান, ভুটানের এনসিসি নাই তো। ইউরোপের সব দেশে এনসিসি আছে? নাই তো। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি, কোনো একটা দল ভাবতে পারে যে আমি প্রাইম মিনিস্টারকে বেশি পাওয়ারফুল চাই, সেটা আরেক একাডেমিক ডিবেট। পৃথিবীতে বিভিন্ন দেশে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার বিভিন্ন রকম ধরন আছে। পৃথিবীতে তো এক্সপ্লিসিটলি কোনো নিয়ম নাই। আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা কি কম? অনেক ক্ষেত্রে অনেক কম। আমরা তাকে বিরাট ক্ষমতাবান মনে করি, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টের, আমেরিকায় যেরকম চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, সেরকম চেকস অ্যান্ড ব্যালেন্স আসলে অনেক কম দেশ এবং কার্যকর। আবার এটাও আরেক আলোচনা, সংস্কার করেও লাভ কি হবে যদি কেউ বলে আমি শুনবো না। ট্রাম্পের অন্তত দুটো ক্ষেত্রে, একটা তো খুবই আলোচিত পৃথিবীতে, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও সে মানছে না। তাছাড়া কংগ্রেসের 2 চেম্বার কিন্তু যথেষ্ট ব্যালেন্স তৈরি করে। এটা চেম্বার না, এখন সুপ্রিম কোর্ট একটা কেসে রায় দিয়েছে প্রেসিডেন্টের বিপক্ষে, প্রেসিডেন্ট ওটা মানে না। আপনি কি করবেন? এই ডিবেটগুলো আছে, কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আবারও, এই থিওরিটিক্যাল ডিবেট। একটা দল এদেশে অপারেট করে যে ক্ষমতায় এসছে ভোটের মাধ্যমে, আমরা তার জন্ম হয়েছে ক্ষমতায় সরিয়ে রাখি, কিন্তু মাঠে রাজনীতি করে একাধিকবার ক্ষমতায় এসছে। সেই দল যদি মনে করে আমি একটু স্ট্রঙ্গার মানে স্বৈরাচারী না, আর যে স্বৈরাচারী হবে, এই একাডেমিক ডিবেট আমি যে কারোর সাথে করতে প্রস্তুত আছি। ক্ষমতা দিয়েও স্বৈরাচার, ও যদি চায় আমি সেই ডিবেট করতে প্রস্তুত আছি, যে কারোর সাথে করতে প্রস্তুত আছি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুব সম্ভব এক্সিস্টিং। আমি একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। সারা পৃথিবীতে ধরুন, ইউরোপে এখন বিরাট আলোচনার বিষয় কি? ফ্যাসিবাদের উত্থান। জার্মানিতে গত নির্বাচনে এএফডি, একটা ফ্যাসিস্ট দল, এটাকে নিষিদ্ধই করা হবে কিনা আলাপ হচ্ছে, সেই দল দ্বিগুণ সিট পেয়েছে, 20% ভোট এবং সিট, ওদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ইটালিতে একটা নিও নাৎসি পার্টি ক্ষমতা, নিও ফ্যাসিস্ট পার্টি ক্ষমতায় আছে, ব্রাদার্স অফ ইটালি। জর্জিয়া মেলানি তো ফ্যাসিস্ট, ট্রাম্প ফ্যাসিস্ট, মোদি ফ্যাসিস্ট, নেতানিয়াহু ফ্যাসিস্ট। আমরা ইসরায়েলের কিন্তু একটা জিনিস জানি না, ইসরায়েল একটা অসভ্য দেশ, প্যালেস্টিনিয়ান বা অন্য জায়গায়। ইসরায়েলের ইন্টারনাল ডেমোক্রেসি কিন্তু অনেক সুন্দর। আমরা অনেকে জানি না যে নেতানিয়াহুর বিচার হচ্ছে, কিন্তু এই জুনেও তার শুনানি হয়েছে, কিন্তু পৃথিবীর কোথাও কি বলছে আসো আমরা সংবিধানটা সুন্দর করে লিখে ফেলি যাতে ফ্যাসিজম বন্ধ হয়ে যায়? একটা দেশ, আই ডু চ্যালেঞ্জ, একটা দেশ দেখানো হোক যে তারা বলছে আমাদের যেহেতু ফ্যাসিবাদ ফিরে আসছে, আমরা সংবিধানটা নতুন করে লিখি প্রত্যেক জায়গায়। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এটার মানে এই নামে সংস্কারের কথা ডিনাই করছি, কিন্তু আমরা মনে করছি সংস্কার আর সংবিধান লিখে ফেললে একমাত্র সমাধান হয়ে যাবে। এবার আমি যদি আসবো এই জায়গায়, ওরাও মনে করছে প্রক্লেমেশন হলে তারা, বা এই মুভমেন্টে যারা ছিল, তাদের সিকিউরিটি নিয়ে টেনশন আছে, নানান রকম সমস্যা আছে, কোনো কিছু সিকিউর করবে না। আমরা পরে আলোচনা করতে পারি, আমরা সেটা নিয়ে শুনবো। তার আগে আরও একটা বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন আর কাবল, প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনে। ফিরে আসছি কিছুক্ষণ পর। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল, প্রশ্নগুলো সহজ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের 1 বছর। আমাদের আজকের অতিথি এনসিপি নেতা এস.এম. শাহরিয়ার এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। এস.এম. শাহরিয়ার, যে কথাটি বিরতির আগে আপনাকে কাছে জানতে চেয়েছিলাম, অনৈক্যের কারণ আমরা তো দেখছি বেশ বড় ধরনের অনৈক্য, যেই ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদী শক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটালো, তাদের মধ্যে অনৈক্যটা দূর হচ্ছে না কেন? এবং সংস্কার প্রক্রিয়া আমরা প্রায় শেষের পথে, যদি বলি আগামী বছরের শুরুর দিকে নির্বাচন হবে, সেটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অনৈক্যের মূল কারণগুলো কি আপনারা অভ্যুত্থানকারী হিসেবে একভাবে ভাবেন, বিএনপি বা অন্যান্য দল অন্যভাবে ভাবে? তারাও তো অভ্যুত্থানে আপনাদের সহযোগী শক্তি ছিল বা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। ধন্যবাদ আপনাকে। দেখেন, অভ্যুত্থানকারী শক্তি হিসেবে আমরা একভাবে ভাবি, বিএনপি অন্যভাবে ভাবে, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে, ওই বিষয়গুলোতে হচ্ছে বিএনপি কেন মানে আপনার আসতে চায় না, বা কেন ওই জায়গাগুলোতে অ্যাগ্রি করতে চায় না। জাহেদ ভাই এর আগে একটা ছোট্ট আলাপ দিলেন যে পার্টি হিসেবে বিএনপি সেটা চাইতেই পারে, পার্টি হিসেবে এটা যে কেউ চাইতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কনসেপ্ট
যেটা দাঁড় করানো, যে ইনফ্যাক্ট আমাদের একজন সদস্য সেদিন আসলে ঐক্যমত কমিশনে বলেই ফেলেছেন যে সকল আলোচনাগুলো কেন যেন সালাউদ্দিন ভাইয়ের কাছে এসে থেমে যায়। কারণ হচ্ছে যখন ম্যাক্সিমাম পার্টিগুলো আপনার একটা হচ্ছে ডিসকাশনের মধ্য দিয়ে মোটামুটি একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় আসে, দেখেন এখানে তো আলটিমেটলি সবাই রাষ্ট্রের, সবাই তো বেটারমেন্টের কথাই চিন্তা করছে। আপনার যদি মোটিভটা হয় যে আপনি বেটারমেন্ট চান, ডেমোক্রেসির বেটারমেন্ট চান, আপনি হচ্ছে আপনার স্টেটের বেটারমেন্ট চান, আপনি হচ্ছে আপনি স্টেট পলিসির বেটারমেন্ট চান, এটার জন্য আপনি একটা প্রসেস ডেভেলপ করবেন। আপনার মোটিভ এবং ইন্টেনশন এই জায়গাটাতে যদি আপনি অনেক ক্লিন থাকেন, এই জায়গাটাতে যদি আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে কিন্তু অনেক জায়গায় অ্যাগ্রি করা পসিবল হয়। আমাদের কাছে মনে হয় এই জায়গাটাতেই অনেক বড় একটা অনাস্থার জায়গা রয়েছে। কারণ হচ্ছে একটা পার্টি যদি সার্টেনলি মনে করে নেয় যে তারাই পাওয়ারে আসছে, তাহলে তারা যে হচ্ছে বিদ্যমান পাওয়ার যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা কিন্তু বন্ধ করতে চাইবে না। কেন চাইবে না সেটাও এই পার্টি চাইলেও পারবে না। বিএনপি যদি আজকে থেকে মনে করে যে না, আমরা আসলে এরকম পাওয়ার এক্সারসাইজ করে কোনো একটা গভর্নমেন্টের পার্টি হিসেবে গভর্নমেন্ট ফর্ম করতে চাই না, পারবে না। কারণ বিএনপির যে হচ্ছে কর্মী বাহিনীর যে, আপনি দেখেন 5ই আগস্টের আগে যেমন সবাই আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পর এখন সবাই বিএনপি। এখন এই যে সব বিএনপির চাপ, পথে ঘাটে গলিতে মোড়ে বাস স্ট্যান্ডে সব জায়গায় দেখবেন আপনি সবাই বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কোনো না কোনো ফর্মেটে বড় দল সব জায়গায় তো দেখবেনই। দেখেন এটা আরো অনেক বড় আলোচনা, ঠিক আছে, আমি আপাতত আলোচনা ওই পার্টি যেতে যাচ্ছি না। তো এই যে কর্মী বাহিনীর চাপ, এই কর্মী বাহিনীর যে চাপের ফলে আপনার যে রাজনীতি, রাজনীতিটাকে তো হচ্ছে পাওয়ারের রাজনীতি। এই পাওয়ারের রাজনীতি থেকে আপনি দূরে সরে আসবেন কিভাবে? একের পর এক বহিষ্কার দেখতে পাচ্ছি। আপনি যদি আগের সব ঘটনা বাদ দেন, শুধুমাত্র লাস্ট 7 দিনে হচ্ছে অ্যাজ এ পার্টি ওভারঅল বাংলাদেশে আপনি বিএনপির হচ্ছে যে শুধুমাত্র নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো যেগুলো রেকর্ডেড বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে, সেখানেও 21টা বড় বড় ঘটনা রয়েছে। এই এবং বহু বছরের চর্চিত রাজনীতি কি হঠাৎ না করে না বদলে দেখেন যাবে? আসলে মানে আমরা ব্যাপারগুলোকে কেন যেন অনেক নরম করে দেখি। আমরা কিন্তু 2008-9 সালে আওয়ামী লীগের প্রতি এতটাই সফট ছিলাম, ঠিক আছে। আপনি যদি দেখেন যে 2014-15 পর্যন্ত তো কেউ যদি শিবির হয় তাকে হচ্ছে মানে মারা বা তাকে অ্যারেস্ট করা তো অনেকে মেনেও নিত। আপনি যে এখনো তো mob করে অনেকে না না মারা। আপনি যদি শাহবাগে গণজাগরণ মঞ্চ কিংবা তার পরবর্তী বাংলাদেশ দেখেন, ঠিক আছে, ওই সময় পর্যন্ত কিন্তু খুব কম মানুষই বলতো যে শিবির হইলেও ভাই আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না বিনা কারণে, শিবির হইলেও আপনি তাকে পিটাইতে পারেন না, শিবির হইলেও আপনি তাকে গুম খুন ক্রস ফায়ার করতে পারেন না, হোক সে শিবির। এই এখন আলোচনাগুলো পাল্টাটা কিন্তু হচ্ছে, তখন প্রতিশোধ। অনেক সফট আলোচনা ছিল। না, তখনকার ঘটনার পাল্টাটা হচ্ছে এখন। না 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 আমি আপনাকে পাল্টা বলছি না, কিন্তু এই যে হচ্ছে আপনার ট্রেডিশনকে নিয়ে আসা কিংবা খুব সফট থাকা, একটা ধাক্কার পর মনে হয় দেখেন আওয়ামী লীগ যে ধাক্কা 17 বছর দিয়ে গেছে, এই 17 বছর ধাক্কার পর সবাই এখন ভালো, কারণ এত পরিমাণ খারাপ তো কারো পক্ষে অসম্ভব না। কিন্তু আপনি এখন যতটুকুই খারাপ ততটুকু যদি আপনি হচ্ছে প্রশ্রয় দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু এই অল্প খারাপটুকু বেশি খারাপ হতে সময় লাগবে না। তো আলটিমেটলি যে আলোচনা ছিলাম, এই যে বিএনপির যে বিশাল বহর, এই বহরের যে হচ্ছে পাওয়ার এক্সারসাইজ, এই পাওয়ার এক্সারসাইজকে যদি বিএনপি অ্যাজ এ পার্টি গভর্নমেন্টে গেলে কিভাবে পাওয়ারগুলো এক্সারসাইজ করা যায়, সেগুলো পদগুলোকে যদি রুদ্ধ করে দেয়, তাহলে ইন্টারনাল যে পার্টি প্রেশার, ইন্ট্রা পার্টি যে প্রেশারটা বিএনপিকে ফেস করতে হবে, সেটা বিএনপি ফেস করতে প্রস্তুত কিনা। এই জায়গাতে একটু ভাই শেষ করি, হ্যাঁ, এই জায়গাতে আমার কাছে মনে হয় যে বিএনপির হচ্ছে আলটিমেটলি ডেমোক্রেসির যে প্রসেস, সেই জায়গাটাতে হচ্ছে বেটারমেন্ট নিয়ে আসার জন্য যে কমিটমেন্টের জায়গা, সেই কমিটমেন্টের জায়গাটা বড় গ্যাপ রয়েছে প্রথমত। দ্বিতীয়ত আমি যদি একটু জাহিদ ভাইয়ের আলাপের সাথেই করি যে ভাই অনেকগুলো এক্সাম্পল দিল, আসলে কাগজে কলম দিয়ে, সংবিধান দিয়ে, ন্যায় নীতি দিয়ে আসলে কোনো ধরনের আপনি কোনো একটা মানে কোনো একটা এনভায়রনমেন্ট বা আপনি গণতান্ত্রিক পরিবেশ কখনো ঠিক করতে পারবেন না। এই জায়গাতে হচ্ছে আপনার দীর্ঘদিনের প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, এই জায়গাতে হচ্ছে আপনার একটা পিয়ার প্রেশারের জায়গা রয়েছে, এবং এই জায়গাতে হচ্ছে সকলের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে যে পলিটিক্সে আমরা একজন আরেকজনের সমালোচনা করব, একজন আরেকজনের জায়গায় বিতর্ক করব, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা আপনাকে কতটুকু ক্ষতি করব, এই জায়গাগুলোতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা রয়েছে। সো এগুলো প্র্যাকটিসের বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো এখন পর্যন্ত দেখি নাই যে আমরা প্র্যাকটিস করে করে কিছু ডেভেলপ করতে পারছি, ঠিক আছে। 90 পরবর্তীতে আমরা ডেমোক্রেসিটা প্র্যাকটিস করছিলাম, বরং যত দিন গিয়েছে ডেমোক্রেসির আমরা তত ডাউনফল দেখতে পেয়েছি, ইলেকশন প্রসেসের তত ডাউনফল দেখতে পেয়েছি আমরা। সো আলটিমেটলি কিছু জিনিস কাগজে কলমে আসতেই হবে। আর আরেকটা ভাই যেটা বললেন যে আলটিমেটলি আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র আসলে আমরা আমাদের জানের নিরাপত্তা পাবো, যে দেখেন জুলাই ঘোষণাপত্রটা জানের নিরাপত্তার জন্য প্রয়োজন নেই। আপনাকে আমি নাম ইতিহাসের স্বীকৃতি না না আমি নিরাপত্তা প্রশ্নটা আনা হয়েছে। নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এর বাইরে আপনি যদি দেখেন, আপনি 5ই আগস্ট পরবর্তী একদম বিএনপির ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব, XYZ, আপনি 10টা নেতার স্টেটমেন্ট নেন, হচ্ছে 5ই আগস্টের পরবর্তী এক সপ্তাহের মধ্যে তাদের কি স্টেটমেন্ট ছিল, আর বিগত 7 দিনে তাদের স্টেটমেন্ট নেন, এই
যে বক্তব্যের প্রত্যেকটি স্টেটমেন্ট কিন্তু হচ্ছে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেটি নিয়ে বক্তব্য। এই যে স্টেটমেন্টে যে হচ্ছে 12 মাস যাওয়ার আগে 11 মাসের মাথায় যে স্টেটমেন্টের পরিবর্তন, আপনি যদি একটি ঘোষণাপত্র নিশ্চিত না করতে পারেন, আপনি যদি একটা কনটেক্সট সেট না করে রাখতে পারেন এই মুভমেন্টের, আগামী 11 মাস পর আপনি এটা একটা ভিন্ন চিত্র দেখতে পারবেন। মানে অভ্যুত্থানের ইতিহাস অন্যরকম হয়ে যাবে। দেখেন ইতিহাসের আলাপের যে জায়গাটি বললো ভাই, যে ইতিহাসের অনেক আলোচনা হবে, যে 3রা আগস্টের যে প্রেক্ষাপট সেটি নিয়ে অনেক আলোচনা হবে, 5ই আগস্টের সকাল থেকে দুপুর পর্যন্ত যে ঘটনা প্রবাহ সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। 5ই আগস্ট হাসিনা পালানোর পরে আপনার হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর কি আলোচনা হয়েছে সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে, অনেক পর্যালোচনা হবে। কিন্তু বেসিক্যালি তো এই জিনিসগুলো সত্যি যে 3রা আগস্ট নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দিয়েছে, এটা তো মিথ্যা এগুলো না। fact, এগুলো fact। 5ই আগস্ট ডেটটা 5ই আগস্ট হচ্ছে শেখ হাসিনা পালাইছে, এগুলো তো মিথ্যা না। এই ফ্যাক্টগুলোকেও অনেক সময় অস্বীকার করার প্রয়োজন হতে পারে, কিংবা অনেক সময় অস্বীকার হতে পারে। ব্যানার হিসেবে কোনো পার্টি এই মুভমেন্টে অংশগ্রহণ করে না, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া। এটা তো মিথ্যা না। তো এই মিথ্যাগুলো বা এই ফ্যাক্টগুলোকে আমরা অনেক সময় দেখতে পাই যে রাজনৈতিক কারণে অনেক অস্বীকার করা শুরু করতে পারে। সের জন্য ব্যানারের বাইরের যাদের অংশগ্রহণ সেটা যখন ছোট করে দেখা হয় বা অস্বীকার করা হয়, তখনই তো এই বিতর্কটা ভাই আসে। কেউ অস্বীকার করে নাই। বিএনপির অংশগ্রহণ, ছাত্র দলের অংশগ্রহণ, যুব দলের অংশগ্রহণকে কেউ অস্বীকার করে নাই। এটা কোনো ধরনের কোনো এরকম কোনো ইসের মধ্যে ভোগার দরকার নেই যে 2024-এর আন্দোলনে বিএনপির কোনো অবদান নাই, জামাত ইসলামের কোনো অবদান নাই, গণসংহতি আন্দোলনের কোনো অবদান নাই, গণ অধিকার পরিষদের কোনো অবদান নাই। এই আওয়ামী লীগের তো সহযোগী ছাড়া সবারই মানে ছিল। এইটাই, এই ধরনের চিন্তা ভাবনাতেই কারো আসার প্রয়োজন নেই যে কারো অবদান সকলের। কিন্তু এই অবদানে যদি আপনি কাউকে ছোট করতে চান, তখন কিন্তু আলটিমেটলি দেখেন, আপনি যদি আমাকে খুব নগ্নভাবে সমালোচনা করেন, ওই যে বললাম না যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকতো, আপনি যদি আমাকে খুব নগ্নভাবে সমালোচনা করেন, আমি হয়তো সহ্য করব। আমার আরেকটা কলিগকে আপনি নগ্নভাবে সমালোচনা করবেন, সে হয়তো ছেড়ে দিবে না। সো এই জায়গাতে এই ধরনের প্রতিক্রিয়া আসছে। সো এই জায়গাতে এই আলোচনার জায়গাগুলো, সমালোচনার জায়গাগুলোতেই আমাদের হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে আমরা কে কাকে কতটুকু ছোট করবো। আপনি যদি হচ্ছে সজীব ভুইয়ার গালে জুতা মারেন, ঠিক আছে, আপনি মানে সেটা তো কেউ মেনে নিবে না। কারণ সজীব ভুইয়া পরশু নয় কালই ঢাকায় আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা, এই স্লোগানগুলোকে বা এই ন্যারেটিভগুলোকে তো আপনি ভুলে গেলে হবে না, এই ঘোষণাগুলোকে তো আপনি ভুলে যেতে পারবেন না। ধন্যবাদ। আমরা শুরুতে যে রিপোর্টটা দেখছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ আছে। আসলে কি আমরা আছি? দ্বিমত আছে। আর আমি একটা ছোট্ট কথা বলি, মানে মন্ত্রী হলে জুতা, স্লোগান, জুতা মারা, এগুলো খুব সিম্বলিক, এগুলো প্রবলেম একদম কিছু নাই। আমরা কোনো একদিন আসলে এটা অর্জন করতে চাই। মানে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কত কি হয়, এটা হোক, মানে চড় মারার, মানে অন রেকর্ড চড় মেরেছে প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, এগুলো আছে। যারা প্রথমবারের মতো এই অভিজ্ঞতা নিচ্ছে তাদের জন্য হয়তো অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, আমি ওই জন্য বলছি আস্তে আস্তে চামড়া মোটা করতে হবে। ক্ষমতায় বিশেষ করে যারা ক্ষমতায় যাবেন তাদেরকে চামড়া মোটা করতে হবে। চামড়া মোটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি আলটিমেটলি আপনার ইন্টেনশনটা কি। আজকে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সজীব ভুইয়ার অনেকগুলো ভুল থাকতে পারে, সেগুলো নিয়ে পাবলিক প্রশাসন হোক, তার পদত্যাগ চাওয়া যেতে পারে। তার পদত্যাগ চাক, ঠিক আছে। আমাদের তো অমুকের গালে জুতা মারো তালে তালে একেবারে খুব পুরনো স্লোগান, এগুলো আমরা হচ্ছে বড় বড় নেতাদের নামে হোক, কোনো সমস্যা নাই। আমি মনে করি কোনো সমস্যা নাই, এগুলো হোক, এগুলো হতে দিলে বরং ভালো। মানুষকে তার ক্ষোভ যদি প্রকাশ করতে দেয়, সেটা গণতন্ত্রের জন্য ভালো, সে মানুষ শান্ত হয়ে ওঠে। এগুলোর কতগুলো পরীক্ষিত ব্যাপার আছে। মোটা দাগে খুব বড় সমস্যা আছে আমি এখনো মনে করি না। কিছু দ্বিমত আছে। আসলে এই দ্বিমত যা দেখছি, এটা মূলত এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে কিছু পলিটিক্যাল লেভারেজ চায়। আপনি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো মুখে যা বলে, ধরুন ইসলামী আন্দোলন এখন নতুন করে লোয়ার হাউসে, এটা কিন্তু একরকম রিজলভড ইস্যু, এটা আলোচনায়ও ছিল না। লোয়ার হাউসে তারা এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়। সেখানে আরো বেশ কিছু দল গিয়ে হাজির হয়েছে। হতেই পারে যে তারা, আমি কিন্তু ওইদিকে চলে গেলাম, তাদের কিন্তু সিটের বার্গেইন আছে। কারো এদের মধ্যে অনেকেই আছে যারা বিএনপির সাথে সিটের বার্গেইন করছেন বলে আলাপ আছে। 2 মিনিট সময় আছে। প্রথমে যেটা বলছিলাম, নির্বাচন একটু হলেও আপনার কাছে শুনতে চাই। সিসি বলেছেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিল দুটি সময় ধরে ওনারা আগাচ্ছেন, তার মানে 2টা ডেডলাইন ঘোষিত আছে। আর প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছর শুরুতে, তার মানে কি ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে? আমি ধারণা করি ফেব্রুয়ারির মধ্যেই হবে, তবে সম্ভবত এবার সিইসি কে তিনি ডেট কিছু স্পেসিফিকলি বলেছেন। আমার তাই মনে হয়। ধরি আমরা যদি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, 45-50 ডেজ যদি চিন্তা করি, ডিসেম্বরে আপনার তফসিল ঘোষণা করতে হবে। সো নির্বাচন কবে হবে সেটা বলার জন্য আরো 2-3 মাস সময় নেওয়া যেতে পারে। কিন্তু তিনি রুবিওকে যেভাবে বলেছেন ফার্স্টের দিকে, তার মানে ওই ফেব্রুয়ারিতেই প্রধান টার্গেট। এবং আমিও মনে করি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং
হয়েছে লন্ডন। তার মানে অনিশ্চয়তা কেটে গেছে বলা যায় না, কারণ হলো দেয়ার আর লটস অফ প্লেয়ার্স, অনেকেই চাইছে, অনেকেরই মানে এই সরকারের মূল প্রবলেম কোটা, এই সরকারের আসলে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, অনেক সময় নাই থাকলে দেখানো যেত যে বহু ক্ষেত্রেই বিভিন্ন রকম সেন্টার বিভিন্ন কিছু করার চেষ্টা করে, এই চেষ্টা যে হবে না তা না। সরকারের ভিতরেটা বাইরে, সরকারের ভেতরেও আছে, বাইরে তো আছেই, ভেতরেও কিছু কিছু আছে, কেউ আছে। কিন্তু আমি মনে করি দিনের শেষে নির্বাচন হবে তিনটা শক্তি, একটা হচ্ছে বিএনপি, সেনাবাহিনী, এটার সাথে একটা ছোট্ট বাক্য যোগ করি সবসময়, সেনাবাহিনী সরকারের পার্ট, সেনাবাহিনীকে কেন আলাদা করছি ওই ডিবেট এখন করছি না, টাইম নেই। আর ব্যবসায়ীরা, অর্থনীতির যে অবস্থা অলরেডি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আমাদের GDP গ্রোথ 3 এর নিচে থাকবে, আশপাশে থাকবে। এবং কিছুদিন আগে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের একটা মোটামুটি ডেট ফিক্স হওয়ার পর দাতারা অর্থ ছাড় শুরু করেছে এবং ব্যবসায়ীদের অবস্থা বলা, এরাও খুবই পাওয়ারফুল একটা শক্তি, তারাও দ্রুত নির্বাচন চাইছে, নির্বাচন হতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ SM শাহরিয়ার। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায়, আর এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।